দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে নির্বাচন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং মোশাররফ আহমেদ ঠাকুর, বিএনপি নেতা। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই সময়ের সবচেয়ে আলোচিত শব্দ হলো নির্বাচন। এটি বিবেচনায় রেখে রাজনীতিতে এর মধ্যে তৈরি হয়েছে অনেকগুলো পক্ষ। কেউ নির্বাচন চায়, কেউ চায় না, আবার কেউ আগে চায়, কেউ চায় ধীরে সুস্থে। তবে এর সাথে আরেকটি খবরে বেশ চাঙা রাজনৈতিক অঙ্গন, তা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা নতুন দল তৈরি করছেন। ফিনান্সিয়াল টাইমসকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্ররা নতুন দল গঠন করবে। এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। এতদিন নতুন দল নিয়ে যে জল্পনা কল্পনা, তার অবসান হলো এই প্রধান উপদেষ্টার এই বক্তব্যের মধ্য দিয়ে। আলোচনার শুরুতে আমি রুহিন হোসেন প্রিন্স ভাই, এখন তো ক্লিয়ার হয়ে গেল নতুন দল আসছে একেবারে। তবে আপনার কাছে আমার যে প্রশ্নটা, ছাত্রদের এই যে নতুন দল, এটা আসলে কতটা প্রভাব ফেলবে আমাদের এই রাজনীতিতে? ধন্যবাদ আপনাকে। আমি আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি একেবারেই ছোট ছোট করে কংক্রিট ফর্মে কয়েকটা কথা বলি। প্রথমে আপনি সূচনায় বলেছেন যে এই সময় একটা আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচন। আমি একমত, কিন্তু আমি শব্দটাকে একটু অন্যভাবে আনতে চাই। যে আমাদের দীর্ঘদিনের এই সময়কালে যদি বলি বা আগেও বলি, একটা সবসময়ের আকাঙ্ক্ষা তো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। সেইটা যখন পর্যবেসিত হচ্ছে তখনই আন্দোলন, সংগ্রাম, গণ অভ্যুত্থান এইগুলো সংগঠিত করতে হচ্ছে। তখন বিগত দিনের যে সরকার ছিল তারা নির্বাচনকে নির্বাসনে পাঠিয়েছে, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর কাজটা করেছে। তা আমাদের লড়াইটা তো এই যে রক্ত দিয়ে যে অর্জনটা আমরা করলাম, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার একটা অন্যতম ধাপ হলো নির্বাচন। এইটা হচ্ছে কথা। এই জন্য পয়েন্ট তো খুবই কারেক্ট। সুতরাং অবশ্যই যে এইটাকে বাদ দিয়ে অন্য আলোচনাটা আলোচনা তো আপনারা করবেন, অনেক বিষয় বেরিয়ে আসবে। হ্যাঁ, আমি আসছি, কিন্তু এই জায়গায় আরেকটা কথা বলে নেই। আজকে আমাদের একটা সভা ছিল, সেইখানে আমার দলের সভাপতি একটা কথা বলেছেন, আমি সেটা একটু কোট করে বলি। সেটা হচ্ছে এই নির্বাচন যখন বললে অনেকে বলে এটা অমুক দল চাইতেছে, তমুক দল চাইতেছে। আরে ভাই, এটা তো কোনো দলীয় ব্যাপার না, এটা হচ্ছে জাতির দাবি। নির্বাচন এখন সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা, এটা জাতির দাবি। এটা বলে আমি এইটুকু এখন থামলাম। এবার আসি, আপনি যে এইখানে আমাদের ছাত্র বন্ধুদের বিষয়টা বললেন, এটা একটু পরিষ্কার করে নেওয়া দরকার। প্রথম কথা, এটা মনে রাখা দরকার, দীর্ঘদিন আমরা যে স্বৈরাচারকে উচ্ছেদের জন্য যে আন্দোলন করছিলাম এক যুগেরও বেশি সময় ধরে, সেইখানে শেষ দিকে এসে ছাত্র বন্ধুরা একটা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করেছে। আমরা সবাই ছিলাম, আমাদের ছাত্র সংগঠন ছিল, রাজনৈতিক দলগুলো ছিলাম। কিন্তু এখন কিন্তু সেই ছাত্র সংগঠনগুলো যার যার কাজে ফিরে গেছে, রাজনৈতিক দলগুলো এইটা হয়েছে। সুতরাং তারা যে পুরো সবাইকে নিয়ে যেটা ছিল সেটাও নাই। কিন্তু হ্যাঁ, তারপরও তারা মিলিয়ে নিজেরা একটা সংগঠন করছে এবং একটা রাজনৈতিক দল করার ক্ষেত্রে কথা বলছেন। তা আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যদি পজিটিভ শিক্ষা নিয়ে কেউ যদি কোনো পজিটিভ রাজনৈতিক দল করে, তা এটা তো অবশ্যই ভালো খবর, অবশ্যই ভালো খবর। কারণ আরেকটা পয়েন্টটা বলছি, আমি পয়েন্টটাকারই কথাটা বলছি আজকে। সেটা হচ্ছে, দেখেন, আমরা এই ছাত্র সমাজ বা তরুণ সমাজ সম্পর্কে একটা ধারণা ছিল নেগেটিভ। সেটা কি, ওরা বোধ হয় ফার্মের মুরগি, কোনো চিন্তা করে না, অমুক তমুক করে না, মোবাইলে পড়ে থাকে। হ্যাঁ, তা সেই জায়গায় তারা এই যে রাজনৈতিক সচেতন দেশ নিয়ে যদি চিন্তা করেন, ভালো কি মন্দ সেটা পরে আমরা ভাববো, আমি সেটাকে পজিটিভ দেখতে চাই। তা সেটা দিয়ে এক বা একাধিক যদি এ ধরনের রাজনৈতিক দল হয়, আমি কোনো আপত্তির কিছু দেখি না, সেটা একটা ভালো খবর। কিন্তু তৃতীয় খবরটা এখন বলতে চাই আপনার কথাকে ধরে, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা যে কথা বললেন বাইরের একটা পত্রিকার সাথে, উনি বলতেই পারেন, এটা তো ওনার স্বাধীনতা, যার যার স্বাধীনতা। কিন্তু এটার মধ্যে দিয়ে তিনি কিন্তু আরেকটা কাজ করলেন, যেটা আপনি বললেন শুধুমাত্র ছাত্রদের যে একটা রাজনৈতিক দল করছেন সেটাকে নিশ্চিত করলেন তা না, এই রাজনৈতিক দলের বিষয়ে তার যে একটা পজিটিভ অ্যাটিটিউড তিনি শো করলেন, সেইটা কিন্তু মোটেই কাম্য না। এই কারণে বলি, কারণ এটা একটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারে যারা গেছেন তারা কিন্তু কোনো দলীয় অমুক টমুকের জায়গায় থাকার তাদের কথা না। এবং তারা যদি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো দলীয়
কাউকে সাপোর্ট করেন বা কাউকে দল গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে তো আর যে সরকারের অধীনে নির্বাচনের কথাটা আমরা বলি যে নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার বলি, তার যে মানে কথা আমি বলি, যদি বলি তার যে মানে আমি BNP বলছি যে মহাসচিব নিরপেক্ষ, সেই প্রশ্নটা কিন্তু আজ ওনার গতকাল কথার মধ্য দিয়েই এইটা অনেক বেশি স্পষ্ট করে তুলল। ধন্যবাদ জনাব রুহিন হোসেন প্রিন্স। মোশাররফ হোসেন ঠাকুর, নিশ্চয়ই আপনি শুনছিলেন প্রিন্স ভাই যে বিষয়টা বললেন। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই প্রিন্স ভাইয়ের কথা ধরে আপনি রেশ ধরে আপনি কিছু বিষয় বলবেন। এই যে ছাত্রদের যে নতুন দল এটা আসবে, এতে পুরনো দলের কোনো ক্ষতি হবে? ধন্যবাদ আপনাকে, অভিজ্ঞ আলোচক, আপনার দর্শক শ্রোতা। আমি তা মনে করি না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে একটি অরাজনৈতিক অ্যাটমসফিয়ারে, পরিবেশে রাজনীতির চর্চাটা হচ্ছে। এটা থেকে একটা উত্তরণ দরকার। তারপর আরেকটা হচ্ছে যে আপনাকে সব রাষ্ট্র হচ্ছে একটা জনপদের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান। সরকার হচ্ছে সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃত্ব। এটা অরাজনৈতিক তো হতে পারে না। তো এখন আমরা যে জিনিসটা চাই যে কেন ক্ষতি হবে না, আপনি দেখুন যে এই যারা রাজনীতিটা করতে আসছেন কয়েকদিন আগে বলছেন যা বলছেন যে মুক্তিযুদ্ধ বলতে কিছুই নাই, 24ই হবে সব। গতকাল এবং পরশু থেকে দেখবেন এই বুলি উল্টে গেছে, যে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবে এরা ভবিষ্যতে এদের অন্ধকার। কেন উল্টে যাবে? এই বুলিটা কেন উল্টে যাবে? উল্টে গেল তো, আচ্ছা আচ্ছা, উল্টে গেছে, তারা উল্টা বলছেন, মানে তাদের বক্তব্যের মধ্যে তারা স্থিতিশীল নাই, এটা একটা। তবে আমি প্রিন্স ভাইয়ের একটা জায়গায় খুবই পজিটিভ, যে এরা হোক, ভালো হোক মন্দ হোক, এরা রাজনীতি আসছে, এটা একটা ভালো দিক। আসুক না, এরা চিন্তা করুক, ভুল করবে, তরুণ যারা তারা ভুল করবে, শুদ্ধ করবে, ভুল শুদ্ধর মধ্যে দিয়েই তো আগাবে। ট্রায়াল অ্যান্ড এরর, এরর অ্যান্ড ট্রায়াল, ডায়ালগ অ্যান্ড সেটেলমেন্ট অ্যান্ড ডায়ালগ, এভাবে আগাবে, অসুবিধা কি? তবে আমি আপনাকে বলি, একটা দুর্ভাগ্যের বিষয় আছে। দুর্ভাগ্যের বিষয়টা হচ্ছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের পুরো সময়টাতে শেখ মুজিব অনুপস্থিত ছিলেন। ব্যারিস্টার আমিরুল ইসলাম কয়েকবার টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে আমরা যুদ্ধের পরে শেখ মুজিবুর রহমানকে আমরা যুদ্ধের কিভাবে সংগঠিত হলো এই বিষয়টা ওনাকে অবহিত করার জন্য আবদার করেছি। উনি বললেন যে ডিনার করে বেডরুমে গল্প হবে। উনি শুয়েছেন, চতুর্দিকে ওনারা বসছেন, তাজউদ্দিন এরা বসছেন চতুর্দিকে, ওনার খাটের চতুর্দিকে বসছেন। তো দেখা গেছে 20 মিনিট পরে শেখ মুজিব নাক ডেকে ঘুমাচ্ছেন। তারা উঠে চলে আসছেন, তারা মনে করেছেন যে শেখ মুজিব এটা অবহেলা করছেন। তো আমাদের যে 16ই জুলাই আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে যে আন্দোলনে নতুন বাঁক নিল, এবং এই সময় থেকে 5 তারিখ পর্যন্ত আমার মনে হয় যে ডক্টর ইউনূস ফ্রান্সে, প্যারিসে এত ব্যস্ত ছিলেন যে বাংলাদেশের পত্রপত্রিকা তো দূরের কথা, কারোর সাথে তার কথা বলার সময় ছিল না, যার কারণে বিষয়টা তিনি জানতেন না। যার কারণে কোনো সময় তিনি বলছেন স্পন্টেনিয়াস মুভমেন্টকে বলছেন প্ল্যান্ড মুভমেন্ট, মাস্টার মাইন্ড, এইগুলো বাস্তবতার সাথে যায় না। এবং গতকাল বা পরশুদিন উনি যে ফিনান্সিয়াল টাইমসের সাথে বলেছেন যে ছাত্ররা যে আন্দোলনের মাধ্যমে যে বিষয়টা অর্জন করেছে রক্ত দিয়ে, এদেরকে তা রক্ষা করতে হবে, তাদেরকেই রক্ষা করতে হবে, আর নহলে পুরাতন দিনের মতোই এসে চালাবে। এটা অত্যন্ত আপত্তিকর। উনি একটা নিরপেক্ষ সরকারের অবস্থানে বসে আছেন, উনি এটাকে এইভাবে বলতে পারেন না। উনি বলতে পারতেন শুধু স্বাগত জানাই, এদের সফলতা কামনা করি, এটা বলতে পারতেন, এতটুকুন। কারণ ওখানে বসে আপনি যা খুশি, একবার বললেন 16 বছর, একবার বললেন 17 বছর ভোটাধিকার, একটা 17 বছর ভোটাধিকার হলে বয়স নিয়ে বলছেন আপনি? হ্যাঁ, বয়স নিয়ে, ভোটাধিকারের বয়স সীমা, এটা হলে আমার বাচ্চা কতটি অধিকার হারায়, আমার জুভেনাইল কোর্টের অধিকার হারায়, কিশোর
যে এই সংশোধনাগার এইটার অধিকার হারায়, আমার ক্যামেরা ট্রায়ালের অধিকার হারায়, এই যে 100টি হারায়। আপনার কথা তো আমি কথা পয়েন্টটা মেক করি। তো উনি এই জিনিসটা বুঝেন নাই যে ওই জায়গায় বসে প্রধান উপদেষ্টার জায়গায় বসে যে যা খুশি তাই বলা যায় না। ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। প্রিন্স ভাই, যে বিষয়টা মোশাররফ ভাই বলে গেলেন, আপনিও নিরপেক্ষতার জায়গায় যে এই ইন্টারিম গভর্নমেন্টের যে প্রশ্ন, সেটা এখন আসলে এই গভর্নমেন্ট কিংবা নিরপেক্ষতার জায়গা থেকে যে বারবার এই প্রশ্নগুলো আসছে, এদের আসলে করণীয় কি থাকবে, করার মতো কিছু আছে নাকি? না, আমার মনে হয় যে খুবই করার আছে। প্রথমে এই সরকারকে, কারণ দেখেন কথাটাকে খুব সফট ভাষায় বললাম, আমিও বললাম, উনিও বললেন, আমি খুব সফট ভাষায় কথা বলছি, কিন্তু মনে রাখতে হবে যে ওনারা তো অন্তর্বর্তীকালীন সরকার, মানে তো নির্দলীয় সরকার, তাই তো? তা আমাদের ভোট এটা কে না জানে যে আপনি এই যে ভোটের বিগত দিনে যে সংকটগুলো ছিল তার একটা অন্যতম হচ্ছে নির্বাচনকালীন কোন ধরনের সরকার থাকবে, নির্দলীয় সরকার থাকবে। তাহলে ওনারা যদি নির্দলীয় রূপ রক্ষা না করতে পারেন তাহলে তো আর ওনাদের আন্ডারে নির্বাচন মানুষই গ্রহণ করবে না, মনে রাখতে হবে। তাহলে আমাদের আবার একটা ইন্টারিম সরকারের কথা বলতে হবে। এর আগে উনি বলার আগে হয়তো কথাটা খোলা মনেই বলে ফেলি, আমরা হয়তো ভাবছিলাম যে ঠিক আছে এই দলের উপদেষ্টাদের মধ্যে কেউ যদি নিরপেক্ষ, তাহলে আমরা হয়তো তখন বলবো যে ঠিক আছে ওদেরকে বাদ দিয়ে করেন বা কিছু একটা। এখন যদি প্রধান এটা করেন তাহলে তো এটা আরো বড় সংকট হয়। আমার মনে হয় সে ব্যাপারে এখনো সময় আছে, ওনারা সচেতন থাকবেন। কিন্তু রাজনৈতিক দল করার ব্যাপারে তো আমরা আমাদের কথা বললাম। আমি একটু রাজনৈতিক দল করার ব্যাপারে একটা ছোট্ট দৃষ্টিভঙ্গি আপনার সামনে, আপনাদের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাই, ভাইকেও বলতে চাই যে জিনিসগুলো ভাবার জন্য। দেখেন, বাংলাদেশে কিন্তু প্রচুর রাজনৈতিক দল আছে। আমি এটা খুব বিনয়ের সাথে বলি, আমাদের মিডিয়াগুলো অনেক সময় দেখি যে দেখবেন সেইখানে ওই সব রাজনৈতিক দলগুলোর প্রচার প্রোপাগান্ডা নাই, কিন্তু নতুন একটা আসিতেছে, এইটাকে যেভাবে করে তাহলে এইখানে তো অসমতা থেকে যায়। সেটা অবশ্যই করুক, কিন্তু আমরা চাইব অন্য যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের বিষয়ে যেন সমভাবে জাতির সামনে তুলে ধরা হয়। তাই না হলে যেটা হচ্ছে কি জানেন, কেন বলি, আবার একটু ফিরে যেতে হয়, যদিও এটার সাথে 100% লিঙ্ক করেন না, কিন্তু আমি বোঝার জন্য বলছি। অন 11 এবং অন্য জায়গাগুলোতে যখন হয়েছিল এবং তাদের যেটাকে, সেটা তো বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি, আমি এটা বলে শেষ করি। সেটা কি, যে প্রচলিত রাজনীতি সব ফেল করে গেছে, নতুন কিছু চাই। তার মানে যেন সবাইকে আপনি নাকচ করে দিচ্ছেন, এগুলো ছেড়ে দিতে হবে জনগণের উপরে। আপনি কিন্তু ইম্পোজ করে কোনো কিছু করতে পারেন না। ধন্যবাদ প্রিন্স ভাই। আমি আপনাকে প্রশ্ন করবো, সেটা হচ্ছে গিয়ে এই যে নতুন দল আসা, অনেকে বলছে এটা যেটা আওয়ামী লীগ বড় দল মাঠে নেই, বড় দল হিসেবে বিএনপি এখন মাঠে আছে, এটা বিএনপির সামনে যেমন চ্যালেঞ্জ, পাশাপাশি যে অন্য যে ছোট দলগুলো সেগুলোর ক্ষেত্রেও চ্যালেঞ্জ। এই বিষয়ে আপনি একটু। না, আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি কোনো চ্যালেঞ্জই দেখি না। কেন চ্যালেঞ্জ দেখি না শোনেন, আপনি যেহেতু ই করলেন, তো দেখেন বাংলাদেশটা, যদিও এইটা পজিটিভ না নেগেটিভ আমি সে আলোচনায় ঢুকছি না, দেখবেন যে বিভিন্নভাবে সমর্থক গোষ্ঠী এক এক দলের যা আছে, এইটা কিন্তু ব্যাপক পরিবর্তন এখনই ঘটে যাচ্ছে। আমি তার সিনারিও দেখছি না, প্রথম কথা, তথ্যপত্র সহ দেখা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে একটা সুইং ভোট থাকে, সেই পরিমাণটা বাংলাদেশে কিন্তু অত বেশি না। এখন নির্ভর করবে নতুন যারা যদি আসে বা পুরনো যারা আমরা আসি, যদি বলি আমরা জনগণের কাছে কি তুলে ধরছি তার উপরে নির্ভর করবে। কিন্তু যদি বলি, আমি আজকে এই আলোচনা তুলতে চাচ্ছিলাম না, কিন্তু তবু একটু খালি বলি, এই যে মোশাররফ আহমেদ ঠাকুর একটু তুলছেন বলে বলি, কিন্তু আমি এটা বলতে ইন্টারেস্টেড এই সময় ছিলাম না, যে তারা শুরুতে রাজনৈতিক দল করার ব্যাপারে, একটা রাজনৈতিক দল মানে তার নীতি, আদর্শ, লক্ষ্য সুনির্দিষ্ট থাকতে হয়। কোন শ্রেণীর প্রতিনিধিত্ব করবে সেটা তো এখনো সুনির্দিষ্ট না। এক এক সময় এক এক রকম কথা দেখছি, আবার অনেক সময় বিভিন্ন দল থেকে নিয়ে আসার ব্যাপার আছে কিনা, আবার ওই যে কিংস পার্টির ধারা আছে কিনা। তাহলে এই রকমের একটা যদি হয়, সেইটা যদি সাময়িক যদি মনে করেন কিছুটা হলেও পাত্তা পাবে, ইন লং টার্ম এইটা কোনো ভালো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না, এবং কোনো দলের প্রতি থ্রেট বলে আমি ব্যক্তিগত ভোটের মাঠে এটা ফ্যাক্টর, সেটা নির্ভর করবে কখন কি প্রেক্ষিতে ভোট হচ্ছে। কিন্তু আমি যেটা বুঝি, যদি সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের জন্য আমাদের যে সংস্কার প্রস্তাবগুলো আছে বিভিন্ন দল মিলে যেটা করেছি, তার মানে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে, ভোট দেওয়া, ভোটে দাঁড়ানো, ভোটকে অর্থ, পেশি শক্তি, ভয়ের রাজত্ব, প্রশাসনিক কি বলে কারসাজি মুক্ত, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রমুক্ত যদি আমরা করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা করতে পারবো সম অধিকারের জায়গায়। সেরকম যদি যেতে চাই,
তাহলে কোনো থ্রেট দেখি না। যদি এদের মধ্যে কেউ ভালো নীতি আদর্শের কথা বলে কেউ যদি কোনো সিটে জিতে আসে, সেটা তো থ্রেট না, সেটা বরঞ্চ এই গণতন্ত্রের ধারাকে অগ্রগতির জন্য কাজ। কিন্তু বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটে নাই বা ইতিমধ্যে দেখতে পাচ্ছি না যে তারা সমস্ত প্রচলিত রাজনৈতিক দল ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন একটা কিছু করবে, সেরকম কোনো আলামত এখনো পর্যন্ত এটা দেখছি না। ধন্যবাদ প্রিন্স ভাই। মোশাররফ আহমেদ ঠাকুর, যেহেতু বর্তমান সময়ে আওয়ামী লীগ তো একদম মাঠে নেই বলা যায়, বিএনপির বিষয়ে বেশ কিছু অভিযোগ আসছে এবং পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দখল, চাঁদাবাজি সহ বেশ কিছু অভিযোগ যেহেতু চলে আসছে, এখন অনেকে বলছে যে যে তরুণদের যে দল, সেটা বিএনপির জন্য সামনে একটা সমস্যা ফেলতে পারে। না, আমি এটা সমস্যায় ফেলবে কেন, আমি আপনাকে বলে যাই। প্রথম কথাটা হচ্ছে, একটি রাজনৈতিক দল তার আদর্শটা কি, সে কি করতে চায়, কি করতে চায়। আপনি দেখুন যে মেয়েদের ফুটবল আজ থেকে ৪৫ বছর আগে জিয়াউর রহমান চালু করেছিলেন, নারী ফুটবল। আপনি নারী ফুটবল যারা এখানে পণ্ড করে দিল, সরকার বিবৃতি দিয়ে এটা নিন্দা জানায় এবং এই সরকার ৩ জন ছাত্র প্রতিনিধি আছে। আমি তো গভর্নমেন্টে থাকলে প্রথমেই বলতাম যে কারা পণ্ড করেছে ওদেরকে ধরো, আইনের আওতায় সুবর্দ করো, প্রসিকিউট করো, তারপর আমি বলবো যে আমি গভর্নমেন্ট হিসাবে আমি বলবো যে নারী ফুটবল পণ্ড করতে গিয়েছিল, এতজনকে ধরেছে, এতজনকে প্রসিকিউট করেছে, আরো ধরার প্রচেষ্টায় আছে। দিস ইজ দ্য ডিউটি অফ গভর্নমেন্ট। আপনি মেয়ে সাংবাদিককে ধর্ম প্রতিমন্ত্রীর, ধর্ম উপদেষ্টার এখানে ঢুকতে দেওয়া হয় নাই। আমাকে আজকে ৫০ বছর পরে এটা শুনতে হবে। তাহলে এদের রাজনীতির লক্ষ্যটা কি? এদের রাজনৈতিক লক্ষ্যটা কি সমাজতন্ত্র, সোশিয়ালাইজ মার্কেট ইকোনমি, মুক্তবাজার অর্থনীতি কি? শুধুমাত্র ভারতের বিরুদ্ধে দুটা কথা, এই কি বলে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটা রাষ্ট্র চাই, এটা দিয়ে বাংলাদেশের মানুষ ভোট দিবে, আমি বিলিভ করি না। এবং ডক্টর ইউনূস, আজকে আমি বলবো যে দেখুন, একটা সিলেটি প্রবাদ আছে। সিলেটি প্রবাদটা হচ্ছে, ঘর নষ্ট বড় ভাই পাগল। মানে একটা যৌথ ফ্যামিলি ততক্ষণ পর্যন্ত নষ্ট হয় না, মানে ভাঙ্গে যায় না, যতক্ষণ পর্যন্ত ওই ঘরের বড় ভাই যে কর্তা, তিনি যতক্ষণ উন্মাদ এবং পাগল না হন। আমি ডক্টর ইউনূসকে এখনো আস্থার জায়গায় রাখতে চাই, এখনো ভারসাম্যের কেন্দ্রবিন্দু হিসাবে তাকে মনে করি, এবং তিনি যেন এই ঘর, আমাদের যে জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে আপনাকে বসিয়েছি, আপনাকে আপনার যোগ্যতার জন্য বসালে আমরা ২০০৯ সালেই বসাতাম, আপনি যখন কিংস পার্টি করতে চেয়েছিলেন। কুরেশির কথা তো বলি, কুরেশি খাতির করে আপনাকে বলি কুরেশির কথা। আপনার কথা বলতে চাই না যে আপনি নোবেল লরিয়েট, আপনি আমাদের জাতির গর্ব, এইসব কথা বলে আপনাকে বলি আপনি ফেল মারাচ্ছেন। তো এখন কিংস পার্টি করার চেষ্টা করবেন না, এবং আপনাকে 15th অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে যে দ্বার উন্মোচিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ফর্ম করার, আমি বলি যে ডক্টর ইউনূস, আপনি এখনো সঠিক রাস্তায় থাকুন। দরকার হলে আমরা 4th অপশন, যেটা বিশিষ্ট নাগরিক হিসাবে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা থাকবেন, 10 জন বাকি উপদেষ্টা নিয়ে আপনি সরকার গঠন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু গত পরশুদিন আপনার এই ফিনান্সিয়াল টাইমসের সাথে সাক্ষাৎকারের পরে আপনার এই সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনে আর নির্বাচন হতে পারে না। এখন তাহলে করণীয় কি হতে পারে? করণীয় হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট যেহেতু বাতিল হয়ে গেছে এবং আগামী 9 মাসে 13th অ্যামেন্ডমেন্টের রায়টা হয়ে যাবে, মানে 13th অ্যামেন্ডমেন্টের রায় না হলেও কোনো সমস্যা নাই, 13th অ্যামেন্ডমেন্টের একটা রায় আছে বলে আমরা এখন এটা নিয়ে কথা বলছি না। তো 15th অ্যামেন্ডমেন্ট যেহেতু বাতিল হয়ে গেছে, দ্যাট ইজ অটোমেটিক্যালি 13th অ্যামেন্ডমেন্ট চলে আসছে সামনে। তো সেই অনুযায়ী একটা তত্ত্বাবধায়ক সরকার হইতে তো আর কোনো বাধাই নাই। আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলি, আজকে যেমন কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট বলেছেন, শাহ আলম সাহেব বলেছেন যে নির্বাচনের দাবি এটা বিএনপির দাবি না, এটা জাতীয় দাবি। তো এই কথার পরে জামাত ইসলাম বলেছে যে নির্বাচন অতি তাড়াতাড়ি দরকার, অন্যান্য রাজনৈতিক দলগুলিও বলছে। তো সেই ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলি, যেহেতু 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না দেশে, এই সময় বাংলাদেশে কোনো নৈরাজ্য হয় নাই, রাজনৈতিক দলগুলি বাংলাদেশকে সামাল দিয়েছে। এইটার জন্য বাংলাদেশে রাজনৈতিক দলগুলি সারা পৃথিবীর কাছে স্যালিউট পাওয়ার যোগ্য।
তো সেই জন্য আমরা আলাপ আলোচনা করে একটা এখন যদি ইলেকশন দেয়ও যে প্রশ্নটা উঠতেছে তাহলে ইলেকশনে কতটা নিরপেক্ষ হবে না, তখন আমি আর বলছি যে রাজনৈতিক দলগুলি আলাপ আলোচনা করে 13th অ্যামেন্ডমেন্টের আলোকে একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা দিয়ে দিবেন, অসুবিধা কি? সেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস হতে পারেন, অন্য কেউ হতে পারেন, আপনি হতে পারেন, যদি সবাই ঐক্যমত হয় আপনি হলে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের উপরে সেটা নির্ভর করে। Exactly. ধন্যবাদ। আমি আলোচনা আবারও ফিরবো। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। প্রিন্স ভাই, আজকে আনন্দবাজার পত্রিকার একটা প্রতিবেদন, সেটা হচ্ছে সেনা অভ্যুত্থান ঢাকায়, নজর দিল্লির, এই ধরনের একটা প্রতিবেদন তারা আজকে প্রকাশ করেছে এবং এই বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং পক্ষ থেকে বলা হয়েছে নিউজটি ভুয়া। শুধু আজকে নয়, যে একের পর এক এই ধরনেরই এবং সেনা অভ্যুত্থানের যে ইঙ্গিত এখন তারা আসলে দিচ্ছে, এটা কি আসলে? না, এটা শোনেন, আমি জানি না অবশ্য আনন্দবাজার রিপোর্ট আমি দেখিনি, নাম্বার 1। নাম্বার 2, সম্ভবত আমি যদি ভুল না করে কি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সম্ভবত এই নামে যারা আছে, যারা সাউথ এশিয়া, যে বেলজিয়ামে যে হ্যাঁ এই যেগুলো দেখে, তারা তো অনেক আগে বলছে যে যদি সংকট উত্তরণ না হয় তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা কিন্তু একটা জেনারেল ধারণা। আমি বলছি যে এইটা কোনো বাস্তবতা আছে কিনা আমার জানা নেই। তারা চাপে পড়বে, চাপ বাড়বে সরকারের এই ধরনের, মানে এরকমের আমি বলছি যে পয়েন্টটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যেও ধারণা এরা পারছে না তাহলে সেনাবাহিনী নিয়ে নেবে বা নেয় না কেন, আমি বলছি এরকমের চলতি কথা। কিন্তু আমাদেরকে যদি বলেন, বিশেষ করে এইবারের এই গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর যে ভূমিকা এবং এখনো পর্যন্ত যেটা দেখছি, তাতে তারা এই ধরনের আবার একটা নতুন ঘটনায় জড়াবে এরকমের আমার বিবেচনায় এখনো পর্যন্ত আসছে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরাই কেন সংকট সৃষ্টি করব, এই আলোচনার সুযোগ কেন দেব? কারণ আমাদের সামনে যে অপরচুনিটি, যদি বলি, আমি আপনাকে এবার অন্য জায়গায় আসি। আলোচনা তো হচ্ছে এবং আপনি সুযোগ সৃষ্টির কথা বলছেন, বিভিন্ন বিষয়গুলো তো সামনে আসতেছে এবং এগুলো সমালোচনা হচ্ছে। না, আমি বলছি এই সুযোগ কেন আমরা দিচ্ছি? এটা তো অন্তর্বর্তীকালীন সরকারকে যদি এই ধরনের কোনো ঘটনার দায় কিন্তু তাদেরকে নিতে হবে। এই দায়িত্ব আমি রাজনৈতিক মানে দলগুলোর, আমাদের দল তো নেবই না, অন্য দল আমার ধারণা নেবে না, কারণ আমরা তো এরকম কোনো ঘটনা ঘটাচ্ছি না। আমরা তো বরঞ্চ এত সংকটের পরেও অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনার যে প্রধান দায়িত্ব একটা নির্বাচনের তারিখ ঘোষণা দেন, এবং ওই তারিখ আমরা ঘোষণার কথা এখন নানা কারণে বলতেই হচ্ছে যে ঘোষণা দেন, এবং এই সময়ের মধ্যে একটা নির্বাচন ভালো করার জন্য যা যা সংস্কার সেই কাজটা করে আপনি নির্বাচন দেন। সংস্কারকে কাউন্টারপোজ করার দরকার নেই, এবং ওই সময়ে অন্যান্য সংস্কার যেটা করা এই সময়ে জরুরি বা করা সম্ভব সেটা আপনি সূচনা করেন, আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা এটা করবে। উনি যখন এটা বলেন যে ক্ষমতায় আসলে করে না, তার মানে আপনি কার প্রতি বিশ্বাস করছেন? তো জনগণের উপরে বিশ্বাস করতে হবে, জনগণই ঠিক করবে। কেউ যদি সে দায়িত্ব পালন না করে তাকে সে ক্ষমতায় রাখবে কি রাখবে না, তার মানে ভোটের তো বিকল্প নেই, সেই কাজটা করতে হবে। আমি ওইটাকে গুরুত্ব থেকে আমি মনে করি যে বরঞ্চ, আমি জানি না যে প্রেস সচিবের কথা বললেন, আমি মনে করি যে তাদের বরঞ্চ এই আলোচনাগুলো যাতে না আসতে পারে সেই জন্যে জনজীবনের যে সংকট এখন যে দেশে চলছে সেটা মোকাবেলার কাজটা করা, একটা নির্বাচনের ডেটটা ডিক্লেয়ার করে এই ভালো নির্বাচনের যে সংস্কারের কাজ যা যা করা, ভালো নির্বাচনের জন্য কিন্তু সংস্কার যা যা করার করতে হবে। উইদাউট সংস্কার আমি নির্বাচনের কথা বলছি, এটা করা আমরা চাই না, এবং সেটা করতে বেশি সময় লাগবে না। আমি তো মনে করি মানে বেশি সময় লাগবে। এখন যে সময় গেছে 5.5 মাসের মধ্যে একদম না, আমি তো দেখি যে বারবার এই কথা বলেছি, যাদেরকে এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের বিষয়ে কথা উত্থাপনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদেরকে যদি বলা হতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নট চিঠি দিয়ে মত দেন, এটা কিন্তু আলোচনা করে কোন কোন পয়েন্টে সব রাজনৈতিক দলগুলো একমত আছে আর কোন কোনগুলো একমত নাই, এবং একমত যেগুলো আছে সেইটা এখনই নির্বাচন কমিশন বা আমরা বিশেষ আদেশ দিয়ে করা যায়। আর কোনটা করতে গেলে হয়তো বড় দাগের আলোচনা, তাহলে কিন্তু এই নির্বাচন মানে এই সংস্কার কমিটি করতে পারত, এবং আমার ধারণা তাকে 1-1.5 মাস সময় দিলেই যথেষ্ট। এবং সময় ফ্যাক্টর না, এইটা করা যাবে বলে আমি মনে করি। তো এটা না করেই বরঞ্চ নতুন নতুন সংকট তৈরি করছেন, এই ধরনের গালগল্প বা নানা কথা আসছে, যেটা আমাদের কি বলবো যে নির্বাচনী যাত্রা বা গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকেই নানাবিধ প্রশ্নবিদ্ধ করে, এবং সুযোগ দিচ্ছি কথা বলার জন্য, সুযোগ দিচ্ছে, এবং সেটা ঠিক না। আপনার কথার রেশ ধরে আমি যেটা বলি, এই যে বিষয়গুলো যে আলোচনা, তারপরে সংস্কার প্রেক্ষিক, আপনাদের মুখ থেকে আমরা অনেক ধরনের কথা শুনছি রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও এই যে নির্বাচন, তারপর সংস্কার যতটুকু করে নির্বাচন দেয়া, এই যে এর মধ্যে গ্যাপটা সরকার তো দেখতেছে,
তারপরও কেন এই জিনিসটা তারা করছে? আচ্ছা, আমি ওই কেনর উত্তরে আমি তো ককশিয়রে বলতে পারবো না, কারণ এটা তারাই করছে, কিন্তু আমি হয়তো সাধারণভাবে বলতে পারি। আমি যদি পজিটিভ বলি তাহলে বলবো যে ওনারা তো রাজনৈতিক লোক না, তো আমার ধারণা হয়তো ঠিক মতো বুঝে উঠে করতে পারছেন না, অথবা সচেতন এটা আমরা করছেন না। আচ্ছা। না, আমি দুইটাই, আমি এই ছাড়া আমি আর জানি না। আমি এই কারণে কেন প্রসঙ্গক্রমে বলি, ধরুন যদি যে সংস্কার যে বিষয়ে কথা বলতে চান, যদি এই ধরনের সুনির্দিষ্ট কোনো বিষয় থাকতো, উনি উত্থাপন করতে পারতেন, তাহলে বোঝার জন্য বলি আজকের এই টকশো কিন্তু আপনি কোনো একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে পারতেন। বাংলাদেশে প্রতিদিন যত টকশো হয়, যদি আমরা ওই ধরনের সুনির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতাম, ধরেন বিএনপির মত কি, কমিউনিস্ট পার্টির মত কি, নিউট্রাল মত কি, মানে নিউট্রাল বলতে সাংবাদিক, তাহলে এইটাকে ধরে কিন্তু বাংলাদেশে আপনি 15-20 দিনে আপনি এক একটা বিষয় কত রকম আলোচনা তুলতে পারতেন দেখেন। এবং এই তোলা দরকার কেন ছিল জানেন? শুধুমাত্র আমার কথা বলার জন্য, ধরুন এটাকে মানুষ কিভাবে নিচ্ছে, মানুষকে ইনভলভ করার জন্য। বইটা বুঝে আমি যেটা মত প্রসঙ্গ আমিও তো চেঞ্জ করতে পারতাম, উনিও চেঞ্জ করতে পারতেন, দল, তাহলে সেই আলোচনার কিন্তু আমরা সুযোগ দিলাম না। তা আমি এটা সচেতনভাবে দিচ্ছি না অসচেতন দিচ্ছে, এটা সময় বলে দেবে। কিন্তু আমি বলতে চাই যে এই কাজটা না করে একটা অন্যায় ভুল কাজ করছি। আরেকটা কথা আমি বলি, এইখান থেকে সরে এসে মাঝে আপনি একটা কথা বলেছিলেন, আমি একটু পজিটিভ কথার দিকে যেতে চাই। ধরুন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার কথা বলছে, যে দলের ক্ষতি অমুক টমুক হবে কিনা। আমি একটু হিস্ট্রি বলি, যেটা হয়তো তরুণরা জানে না। আপনি ধরে নেন, এবার একটা কাল্পনিক জগতে চলে যান, ধরেন নতুন রাজনৈতিক দল আসলো, সংগঠন আসলো, তারা কতগুলো পজিটিভ কথা বলল, ভালো কথা। এই সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, অন্য যে রাজনৈতিক দলগুলো আগে যে উপসর্গ ছিল, বা একটা দলকে মারামারি কাটাকাটি করে উপরে উঠার এই জায়গাটা যদি না থাকে, তখন প্রতিযোগিতা কি হয় জানেন? আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে হয়, আলোচনা হয়। দেখেন এই যে চলতি আলোচনা হচ্ছে না, এই যে নারী ফুটবল নিয়ে আলোচনা উঠলো, সংবিধান নিয়ে আলোচনা, মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা, তাহলে আলোচনার পাল্টা আলোচনা কিন্তু দেখবেন যে উনি এক রাজনীতি করেন, আমি এক রাজনীতি করেন, এখানে যদি আলোচনা হয়, আলোচনা দিয়ে আলোচনা মোকাবেলা করবো। কিন্তু উনি যদি লাঠি নিয়ে আসে, আমাকে কিন্তু লাঠি নিয়ে যেতে হবে। তাহলে জায়গাটা আপনি যদি পজিটিভ জায়গা ভাবেন, তাহলে কিন্তু পজিটিভ আলোচনা করে মানুষকে ইনভলভ করার জায়গায় যেতে পারি, যদি উদ্দেশ্যটা সঠিক থাকে এবং মানুষের প্রতি আমাদের ইমান ঠিক থাকে। ধন্যবাদ জনাব মোশাররফ আহমেদ ঠাকুর। এই যে গুজব ইন্ডিয়ার নিউজ, এটা মানে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, মানে 5 আগস্টের পর থেকে এটা আমরা বেশি বেশি লক্ষ্য করছি। এবং আমাদের এই প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক যে ফাইন্ডিংস, তারা যেটা বলছে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনা চায় ভারতীয় কিছু গণমাধ্যম, এই বিষয়ে আপনার বক্তব্য শুনুন। না, দেখুন, আমার কথা হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী ধরুন 3, 4, 5, 6, 7, 8 এই যে আগস্টের এই কয়েকদিন সময়, এই সময় বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে, বিশেষ করে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা তো অত্যন্ত প্রশংসনীয় আমি মনে করি। এবং শেখ হাসিনার সাথে তার একটা আত্মীয়তার বন্ধন থাকার পরেও তিনি যে ধীরতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হিসাবে সঠিক দায়িত্বটা পালন করেছেন, আমি মনে করি না তার নেতৃত্বে কোনো ব্লান্ডার হবে, আমার আইডিয়া। নাম্বার 2 হচ্ছে জনগণের অধিকারের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী এখন এই মুহূর্তে আমার মনে হয় না 82 সালের মতো কোনো পদক্ষেপ নেওয়ার কোনো পরিস্থিতি আছে। 3 নম্বর হচ্ছে আমি জানি যে আমার জানা মতো যে বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে যে বিভিন্ন রাজনৈতিক দল এদের সাথে তাদের আলোচনা বিদ্যমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত একটা নির্বাচন চায়, তারা একটা নির্বাচন চায় এবং মাঠে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও তারা কিন্তু মার্শালের মতো কোনো আচরণ করছে না। আমার হচ্ছে এই যে গুজব, এই গুজবে কি কোনো লাভ হবে নাকি? তো এই গুজবের কারণ আছে যে শেখ হাসিনা নামক যে ক্যান্সারের কোষ সমৃদ্ধ টিউমারটি, এটা ইন্ডিয়ার পেটের ভিতরে বসে আছে, এটা মাঝে মধ্যে নাড়াচাড়া দিচ্ছে এবং ইন্ডিয়া অ্যাবনর্মাল আচরণ করছে। একবারেই বলছি, এই অ্যাবনর্মাল আচরণের যে কারণ মাঝে মধ্যে বক্তব্যটা, এইটা হলো এইরকম অ্যাবনর্মাল আচরণের একটা সংবাদ। তো আমি মনে করি এটাকে এত গুরুত্ব দেওয়ার কোনো কারণ নাই। ধন্যবাদ। প্রিন্স ভাই, আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে, সেখানে হরতালও রয়েছে এবং এটা আমরা ফেসবুকের কল্যাণে আমরা জানতে পেরেছি। আসলে তাদের এই কর্মসূচি তাদের দেওয়ার যে বিষয়টি, আমার প্রশ্ন হচ্ছে কর্মসূচি তারা জনসম্পৃক্ততা কি আসলেই পাবে তারা?
আমি তো আসলে এটা আওয়ামী লীগের কর্মসূচি কিনা জানি না, এটা বলবো, কারণ আমি তো আওয়ামী লীগ নামক কোনো অস্তিত্ব এখন দেখছি না। হ্যাঁ, নিশ্চয়ই দল আছে, তার সমর্থক আছে, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। তারপরে এত বড় একটা হত্যাকাণ্ড তারা ঘটিয়েই নেতৃবৃন্দ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বাস্তবতাই। সেইখানে এই কর্মসূচি, আমি এটা আওয়ামী লীগের কর্মসূচি কিনা জানি না, ঠিক ফেসবুক বন্য মাধ্যমে দেখছি। আমি এটাকে এত গুরুত্ব দেওয়ার পক্ষে, প্রথম কথা না। 2 নম্বর, আমি মনে করি যে বাংলাদেশের জনগণ এটাকে গ্রহণ করার কোনো কারণ আমি দেখি না, কারণ এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে এখানে কি বললো না বললো সেটাকে গ্রহণ করার জায়গা আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, ঠিকই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অনেক কাজ করতে পারতেছে না, জনজীবনের সংকট দূর করতে পারতেছে না, অনেকগুলো ওই যে ক্রীড়াঙ্গন সহ বিভিন্ন জায়গায় নারী সাংবাদিক, এইখানে আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের অপশক্তির উত্থান দেখতে পাচ্ছি, সেটা একটা আছে, সেটা নিশ্চয়ই আমরা মোকাবেলা করব। কিন্তু সেইটা যাদেরকে আমরা বিতাড়িত করলাম, যে স্বৈর শাসকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা সংগ্রাম করলাম, তারা এই ধরনের কোনো একটা কিছু করে জনগণের সাপোর্ট পাবে, এটা পাবে, আমি এর কোনো বাস্তব ভিত্তি একেবারেই দেখছি না। ধন্যবাদ। আজকে ডিএমপি কমিশনার তিনি বলেছেন যে এই ধরনের কর্মসূচি, হরতাল সহ অস্থিরতার চেষ্টা করছে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ কেউ হরতাল নামে নৈরাজ্য করলে কঠোরতা দমন করা হবে। মোশাররফ আহমেদ ঠাকুর, তার মানে কি বিশৃঙ্খলার কি কোনো ইঙ্গিত? আমি আপনাকে বলি, কোনো বিশৃঙ্খলা হবে না। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যে আসত লীগ আছে, ওরা যা কর্মসূচি ডিক্লেয়ার করে, এটা জনগণ স্পন্টেনিয়াসলি 5ই আগস্টের মতো এটা মোকাবেলা করবে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমি আপনাকে শুধু পজিটিভ সংবাদটি বলতে চাই যে আমরা কেন নির্বাচন চাই। আমরা নির্বাচন চাই, আমাদের নেতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এটা পরিষ্কারভাবে বলবেন যে আমরা নির্বাচনটা চাই, কারণ উই হ্যাভ ড্রিম, আমাদের স্বপ্ন আছে, আমাদের কর্মসূচি আছে, এবং আমরা সামাজিক ন্যায় বিচার এবং 5 তারিখের পরে জনগণের যে চেতনা, এটাকে আমরা ধারণ করি, এটাকে আমরা বাস্তবায়ন করার জন্য আমরা একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার চাই, যারা জনগণের অভিমতটা, জনগণের অভিপ্রায়টা বাস্তবায়ন করবে। ধন্যবাদ। আমরা একেবারে সেই দিকে চলে আসছি অনুষ্ঠানের। প্রিন্স ভাই, আজকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, তাদের পক্ষ থেকে একটা দাবি করা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন এটা। তারা জাতীয় সংসদ, স্থানীয় সরকার সহ সব ক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা চালুর দাবি করছে এবং দাবি আদায় না হলে ভোট বর্জনের হুঁশিয়ারি দিচ্ছে। না, একটা হচ্ছে যে দাবি করতে পারে, দাবি তো অনেকেই অনেক দাবি করছে, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে, আমরা তো এটাকে সাপোর্ট করি না, এটা প্রয়োজন নাই নিশ্চয়ই, কিন্তু বাংলাদেশ মনে রাখতে হবে এটা আমাদের একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত দেশ, এটা বহু জাতির মানুষ এইখানে আছে, বহু ধর্মের মানুষ আছে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকব। আমরা কোনো ক্ষুদ্র যদি ধর্মীয় গোষ্ঠী থাকে, আমরা তাদের উপরে কোনো অশান্তি, অন্য ঘটনা হোক, সেটা আমরা চাই না, এবং তার স্বার্থ আমরা সংরক্ষণ নিশ্চয়ই করব। এবং ওই যে তারা যে দাবিগুলোর কথা বলছে, বরঞ্চ আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল, আমরা যখন মনোনয়ন প্রক্রিয়াগুলো করি, তাতে ধরেন নারী, তখন আমরা বিভিন্ন ধরনের এই ধরনের ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, তরুণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা বিবেচনা করি, সেইটা যার যার দল তারা চিন্তা করবে, কিন্তু এই ধরনের তারা তাদের কথা বলতে পারে, এটার বাইরে আমি কিছু বলতে চাই না। আর ভোট বর্জন, ভোটেরই তো এখনো খবর নাই, ভোটের সময় আসুক, তখন এই বিষয় দিয়ে দেখা যাবে। মাইনরিটি সমস্যা নিয়েও বেশ আলোচনা হচ্ছে, এই মাইনরিটি সমস্যার আসলে সমাধানটা কিভাবে? আমি বলি, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, 1, আর নাম্বার 2 হচ্ছে আমরা একটা ইনক্লুসিভিজম, অন্তর্ভুক্তি বাদ আমরা বেসিক্যালি বাংলাদেশে 5ই আগস্টের পরে আমরা চাই, এবং সেই অন্তর্ভুক্তিবাদের মধ্যে যে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা সবাইকে ধারণ করে, বাংলাদেশি বাঙালি মুসলমান, বাংলাদেশি বাঙালি হিন্দু, বাংলাদেশি চাকমা বৌদ্ধ, সবাইকে ধারণ করার মতো একটি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটাকে অন্য সেন্সে অন্তর্ভুক্তিবাদও বলা যায়। তো সেই ক্ষেত্রে এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এইরকম কোনো সংখ্যালঘু কোনো সমস্যা তৈরি হবে না। আপনার মনে আছে নিশ্চয়ই 2003-04 এই সবগুলো কি পলিটিক্যালি না, 3-4-5-এ রোজা এবং পূজা, দুর্গা পূজা একসাথে হয়েছিল, একটি শব্দ, টু শব্দ বাংলাদেশে কোথাও হয়নি, কোনো কেওয়াস হয়নি। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি, একটা জেনুইন ভোটের মাধ্যমে যদি নির্বাচিত সরকার হয়, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকবে এবং বাংলাদেশের কোনো সংখ্যালঘুর কোনো সমস্যা তৈরিই হবে। ধন্যবাদ প্রিন্স ভাই। আমার মনে হয় এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যত দাবি আদায়ের জন্য রাস্তায় মানুষ নামছে, নিশ্চয়ই আপনি দেখছেন, এবং বিভিন্ন রাস্তা ব্লক করে আন্দোলন, সব কিছুর মধ্যে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে কি এই
ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে সম্ভব এই দাবিগুলা? আপনি দেখছেন এইসব দাবিগুলো নিয়ে আসছে। প্রথম কথাটা সম্ভব না, আগে উত্তরটা দিয়ে দিলাম। সম্ভব না বা সবকিছু আমরা প্রত্যাশা করি না, কিন্তু মনে রাখতে হবে 2-3টা দিক। প্রথম কথা, দীর্ঘদিন যে মানুষের কণ্ঠটা এক ধরনের রোধ করা ছিল, বা এখানে মিছিল করলে দেখবেন বিশেষ বিশেষ ছবি নিয়ে করতো যে ওনার কাছে কানে পৌঁছাইলে যেন হয়ে যেত, হতো না আসলে। তা মানুষ তাদের ক্ষোভের কথা বলছে, সেটাকে আপনাকে পজিটিভভাবে দেখা দরকার, নাম্বার 1। নাম্বার 2, এই সরকার প্রথমে এসে কি করছে দেখবেন, ছাত্ররা হুড় হুড় করে 16 তলায় উঠে গেছে, দাবি মেনে নিয়ে যাওয়ার মধ্য দিয়েই অনেকের ধারণা হয়েছে এটা সে করে ফেলতে পারে। সুতরাং আমি মনে করি এইগুলো বিবেচনায় রেখে এটা একটা বুদ্ধি বের করতে হবে বা পথ বের করতে হবে, যে এই ধরনের ইমিডিয়েট জনজীবনের শান্তি দেওয়ার জন্য যা যা দায়িত্ব পালন করা দরকার, যে দাবি পালন করা দরকার, অগ্রাধিকার ভিত্তিতে যতটুকু সম্ভব করবে, আর বাকিগুলো তারা করুক। যেই দাবিগুলো আমরা ভালোভাবে শুনলাম, শুনে অন্ততপক্ষে আমি এখন পারছি না, এই কারণে তাকে যুক্তিসঙ্গত বলতে হবে। কিন্তু আমি রিকমেন্ড করে যাচ্ছি যে নির্বাচিত সরকার যারা আসবে, এবং সেইটার জন্য দ্রুততম সময়ে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন তারিখ। ধন্যবাদ আপনার দুজনকে। তাই না হলে বেশি সময় থাকলে তো মানুষ চাইবেই যে তুমি দাবি। যে কথা বলতে চাই আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।